আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম পিনাকল কনসালটেন্সি গ্রুপ থেকে। বিগত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে দেশের বাইরে গিয়ে পড়ালেখা করার কিংবা সেটেলমেন্টের যে উৎসাহ কিংবা তাদের আগ্রহ, এটা ডে বাই ডে বেড়েই চলছে। পিনাকল কনসালটেন্সি গ্রুপ দীর্ঘ 22 বছর ধরে টপ এডুকেশনাল এজেন্সি হিসেবে কাজ করছে। চলুন দেখে নেই কে রয়েছে আজকে আমাদের সাথে আলোচনার জন্য। আমাদের সাথে আজকে রয়েছেন এমডি রায়হান শরীফ, ডেস্টিনেশন ম্যানেজার ইউকে, পিনাকল কনসালটেশন গ্রুপ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, লোকাল স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়তে চায়, এরকম টপ কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে ইউকে। জি, কেন স্টুডেন্টরা ইউকেকেই চুজ করবে হায়ার এডুকেশনের জন্য? আসলে ইউকেকে চুজ করার পেছনে এখানে অনেকগুলো রিজন রয়েছে। তার মধ্যে যদি আমি একটু পয়েন্ট আউট করি তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে যে শর্টার কোর্স ডিউরেশন সেটা হলো, দেখেন যখন একটা স্টুডেন্ট ইউকে ছাড়া আদার্স কান্ট্রিগুলোতে যাচ্ছে, আমি বেশিরভাগ কান্ট্রিগুলোতেই দেখি যে সেইখানে ব্যাচেলরের কোর্স ডিউরেশন হচ্ছে 4 বছরের। বাট যখন আমি ইউকেতে ব্যাচেলর করছি তখন এটার কোর্স ডিউরেশন হয়ে যাচ্ছে 3 বছরের। তো সুতরাং একটা স্টুডেন্ট কিন্তু একটু আগেই সে তার ব্যাচেলর কমপ্লিট করে তার জব সেক্টরে সে এন্টার করতে পারছে। পাশাপাশি যদি মাস্টার্সের কথা বলি বা পোস্ট গ্র্যাজুয়েট যেটাই বলি না কেন, মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু কোর্স ডিউরেশনটা হচ্ছে 1 বছরের, যেখানে আমি ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়াতে আমার মাস্টার স্টাডি হচ্ছে 2 বছরের। তো এইটা একটা রিজন হতে পারে। এখন এইখানের সাথে এই কোর্স ডিউরেশনের সাথে রিলেট করে আরও কিছু পয়েন্ট সেখানে আছে। যেমন ধরেন যে যদি আপনার কোর্স ডিউরেশনটা শর্টার হয়ে যায় তখন কিন্তু আপনার টিউশন ফিসটাও সেখানে কমে যাচ্ছে। সুতরাং এটা আমি বলতেই পারি যে এখানে আসলে টিউশন ফিসটাও অ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছে। আবার ইউকের যে স্টাডি, এটা হচ্ছে ওয়ার্ল্ড রেকগনাইজ একটা স্টাডি। আপনি ইউকের সার্টিফিকেটটা সারা ওয়ার্ল্ডের জব সেক্টরের, আপনি যে কোনো ফিল্ডে আপনি জব করেন না কেন, যে কোনো ফিল্ডে আপনি স্টাডি করেন না কেন, এটা আপনি যে কোনো ফিল্ডের সাথে মানানসই একটা শিক্ষা সেখান থেকে পাচ্ছেন। প্লাস হচ্ছে যে এখানে আপনার ইউকেতে মাল্টিকালচারাল একটা ডাইভার্সিটি আছে। বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে। ইন্টারন্যাশনাল যে কমিউনিটিটা, এইটাকে এক্সপান্ড করার একটা সুযোগ স্টুডেন্টরা পাচ্ছে। এবং ইউকে হচ্ছে যে ওয়ার্ল্ডের যে সেফেস্ট যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে অন্যতম। তো সুতরাং এই দিকগুলো বিবেচনা করলে আসলে স্টুডেন্টের ইউকেতে পড়তে যাওয়ার আসলে এখানে অনেকগুলো কারণ রয়েছে। ইউকে ডিগ্রি কতটা ভালো? আচ্ছা, খুবই ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। সেইখানে দেখেন যে ইউকে ডিগ্রিটা আসলে কতটা ভালো, এইটার মেজার করার জন্য কিছু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে। যেমন আমরা যদি ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলোর দিকে তাকাই তাহলে সেই ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন আছে, কিউএর যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা, এইগুলোকে আমরা সবসময় আসলে ফলো করে থাকি। সেখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে ওয়ার্ল্ডের যে টপ 10 যে ইউনিভার্সিটি, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 3টা বা 4টে ইউনিভার্সিটি অলওয়েজ ইউকে থাকে। প্লাস আমি যদি টপ 200-এর কথা চিন্তা করি বা টপ 100-এর কথা চিন্তা করি, তখন কিন্তু সেইখানে অনেকগুলো ইউনিভার্সিটি ইউকের, তারা কিন্তু সেইখানে আসলে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। তো সুতরাং ইউকেতে একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট আছে বা স্টাডির একটা এনভায়রনমেন্ট আছে। হ্যাঁ, এই জন্যই আসলে সেইখানে তাদের যে টিচিং এক্সেলেন্সি থেকে শুরু করে আমার যে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন থেকে শুরু করে সব কিছুই কিন্তু রেশিও বা র্যাঙ্কিংটা অনেক ভালো। এই জন্যই আসলে ইউকে ডিগ্রিটা সবার কাছে গ্রহণযোগ্য এবং এই ডিগ্রিটা আসলে ভালো। লোকাল স্টুডেন্ট যারা ইউকেতে পড়তে যেতে চায় তাদেরকে যদি আপনি একটু ইউকের এডুকেশন সিস্টেম সম্পর্কে আইডিয়া দিতেন। আচ্ছা, এডুকেশন বলতে আসলে মেইনলি আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ স্টুডেন্টগুলো যায় হচ্ছে তাদের ব্যাচেলর ডিগ্রি বা হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করার জন্য। সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ইউকের এই এডুকেশন সিস্টেমটাকে ক্লাসিফিকেশন করা হয়েছে লেভেল দিয়ে, 1 2 3 4 এইরকম। তো সুতরাং দেখা যাচ্ছে যে যখন ব্যাচেলরের জন্য যাচ্ছে স্টুডেন্টগুলো, তারা লেভেল 6-এ যাচ্ছে এবং মাস্টার্সের জন্য যখন যাচ্ছে তখন এটার লেভেল হয়ে যাচ্ছে 7। এছাড়াও বেশ কিছু লেভেল আছে যেগুলো ইউকেতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই জনপ্রিয়। যেমন হলো যে লেভেল 3 যেটা, এটাকে ফাউন্ডেশন কোর্স বলতেছে। অনেক সময় দেখা যাচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের সাথে আমাদের দেশের যে কারিকুলাম,
এইটা ম্যাচ করতেছে না। দ্যাট মিনস হলো তাদের রিকোয়ারমেন্ট হলো 13 ইয়ার্স অফ স্টাডি, আমাদের অনেক সময় 12 ইয়ার্স অফ স্টাডি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই কারিকুলামটা ম্যাচ করানোর জন্য আমাদের অনেক সময় স্টুডেন্টকে ফাউন্ডেশন করতে হচ্ছে। আবার যেমন বাংলাদেশ থেকে কিছু স্টুডেন্ট আছে যে 3 ইয়ার্সের পাস কোর্স করেছে, ডিগ্রি পাস করেছে, তারা যখন যেতে চাচ্ছে, সুতরাং তাদের 4 ইয়ার্সের স্টাডির যে রিকোয়ারমেন্ট থাকে সেটা অনেক সময় ম্যাচ করছে না। এই সময় দেখা যাচ্ছে তারা আবার প্রি মাস্টার্স করছে, যদিও প্রি মাস্টার্সের কোনো লেভেল হচ্ছে না, বাট আমরা যদি পপুলারগুলো বলে থাকি তাহলে সেই ক্ষেত্রে 3, 4 এবং হচ্ছে 6 এবং 7 এইগুলোতে স্টুডেন্ট খুব বেশি গিয়ে থাকে বাংলাদেশ থেকে। স্টুডেন্টদেরকে যদি ইউকে টিউশন ফিস সম্পর্কে একটু আইডিয়া দিতেন। ইউকে টিউশন ফিস সম্পর্কে একটু আগেও বললাম যে আমি যদি কম্পেয়ার করি অন্য কান্ট্রির সাথে, সেই ক্ষেত্রে কিন্তু ইউকে স্টুডেন্ট ফিসটা অ্যাফোর্ডেবল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি এখন অ্যামাউন্টের দিকে আসি তাহলে কি ধরনের একটা অ্যামাউন্ট স্টুডেন্টের লাগছে, সেই ক্ষেত্রে স্টুডেন্টের টিউশন ফিসগুলো মোটামুটি স্টার্ট হয় হচ্ছে আমার 12,000 বা 13,000 পাউন্ড থেকে, বাট এর মধ্যে আবার স্কলারশিপ থাকে। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো টিউশন ফিসটা আরেকটু হাই। হ্যাঁ, তো সুতরাং আমি যদি অন এভারেজ চিন্তা করি তাহলে আমি 12-13-র মধ্যেই রাখতে পারি স্কলারশিপ, মানে আফটার স্কলারশিপ এইটা থেকে 1,000 পাউন্ড কম বেশি হতে পারে। হ্যাঁ, ব্যাচেলর বা মাস্টার্সের জন্য ঠিক সেমভাবে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা কিনা 10,000 পাউন্ডেও আসলে তাদের কোর্সগুলো অফার করছে। তো এটা ডিপেন্ড করে যে আপনার বিজনেস কোর্সে যাচ্ছেন, নাকি ইঞ্জিনিয়ারিং কোর্সে যাচ্ছেন, নাকি মেডিকেল সায়েন্সের কোনো কোর্সে যাচ্ছেন। হ্যাঁ, এইটার উপর। সাধারণত কয়টা ইনটেক্স থাকে ইউকের জন্য? আমি যদি মেজর ইনটেকের কথা বলি তাহলে মেজর ইনটেকটা হলো সেপ্টেম্বর, এরপরে হচ্ছে জানুয়ারি একটা ইনটেক আছে, আর মিডলে একটা ইনটেক আছে সেটা হলো মে। তো আমি যদি ওভারঅল হিসাব করি তাহলে মোটামুটি 3টা ইনটেক। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি অফার করছে আপনার জানুয়ারিটাতে, হয়তো তারা ফেব্রুয়ারিতে রান করছে, মেটা তো জুনে, এবং সেপ্টেম্বরেরটা হয়তো অক্টোবর বা নভেম্বরে রান করছে। বাংলাদেশি কোনো স্টুডেন্ট যদি ইউকেতে অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে কি কি অ্যাডমিশন রিকোয়ারমেন্টস থাকে? আচ্ছা, এইটাও আসলে ডিপেন্ড করে তার কোর্সের ওপর, বা সে কোন ডিগ্রিতে পড়াশোনা করার জন্য যাচ্ছে। তো মোরালেস যদি আমি বলি যে বেসিক যেটা এন্ট্রি রিকোয়ারমেন্ট, তো সেইটা হলো এখানে 2টা রিকোয়ারমেন্ট তাকে ফুলফিল করতে হবে। একটা হচ্ছে একাডেমিক, আর একটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার যদি একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় তাহলে মাস্টার্সের জন্য এক ধরনের রিকোয়ারমেন্ট, ব্যাচেলরের জন্য আরেক ধরনের রিকোয়ারমেন্ট। তো মাস্টার্সের জন্য তারা কী ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, তারা এখানে 2:2, অর্থাৎ লোয়ার সেকেন্ড ক্লাস যে ডিগ্রিটা, লোয়ার সেকেন্ড ক্লাস যে রিকোয়ারমেন্টটা, এইটা তারা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট হিসেবে চেয়ে থাকে, যেটা কিনা আমি বাংলাদেশে যদি সিজিপিএতে কনভার্ট করি, হ্যাঁ, তাহলে এটা 2.75-এর মতো আসে। আর এটা যদি পার্সেন্টেজে আমি কনভার্ট করি তাহলে 60%-এর মতো আসে। এবং ব্যাচেলরের ক্ষেত্রেও অলমোস্ট সিমিলার। হ্যাঁ, এখানে যদি আমি সিজিপিএতে জিপিএতে যদি নিয়ে আসি তাহলে এটা 3.5, বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা অনেক সময় 4 বা 4.5 এর রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। আচ্ছা, কোনো স্টুডেন্ট যদি আইএলটিএস, ডুওলিঙ্গো বা আদার্স কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম ছাড়া অ্যাপ্লাই করতে চায়, এটা কি সম্ভব? ইউকেতে আসলে সম্ভব, কারণ ইউকেতে আইএলটিএসের অল্টারনেটিভ কিছু টেস্ট তারা অ্যাকসেপ্ট করে। যেমন আইএলটিএসের অল্টারনেটিভ টেস্ট বলতে তারা এখানে পিটি টেস্ট অ্যাকসেপ্ট করে, টোফেল অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তারপরে আপনার আরও কিছু অল্টারনেটিভ টেস্ট আছে, যেমন হলো ডিওলিঙ্গো আছে, ওআইটিসি আছে। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার, হ্যাঁ, যেটাকে এমআই বলে আর কি, এইটাও কিন্তু ইউকের অনেকগুলো ইউনিভার্সিটি আসলে অ্যাকসেপ্ট করছে। পাশাপাশি ইউকেতে পেইড বা নন পেইড কিছু ইন্টারনাল টেস্টের সিস্টেম আছে। একটা স্টুডেন্ট যদি মনে করে যে সে আসলে কেপাবল টু গুড স্কোর ইন আইএলস, সেক্ষেত্রে সে চাইলে ইন্টারনাল টেস্টের মাধ্যমেও এই তার যে আইএলসের যে রিকোয়ারমেন্ট আছে বা ইংলিশ টেস্টের, ইংলিশ প্রফিসিয়েন্সি যে রিকোয়ারমেন্ট আছে, এটা কিন্তু সে ফুলফিল করতে পারে। সাধারণত স্টুডেন্টদের ভিসা রেশিও নিয়ে খুব একটা ভয় কাজ করে, এটা সম্পর্কে একটু আইডিয়া যদি দিতেন। আচ্ছা, এখন বর্তমান সিচুয়েশনে আমরা যেটা আসলে খেয়াল করছি সেটা হলো যে অনেক
দেশের ইমিগ্রেশন থেকেই বা এম্বাসি থেকেই স্টুডেন্টরা আসলে তাদের ভিসা রিফিউজালটা আসতেছে, এটা কমন হয়ে গেছে। বাট এই দিক থেকে আমি বলবো যে আপনার যদি মোটামুটি এটা শিওর শট বলা যেতে পারে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউকের ভিসাটা রিজেক্ট হয় না যদি সেখানে কোনো মানে ফিশি কোনো রিজন না থাকে। হ্যাঁ, একটা স্টুডেন্ট যদি সে তার অথেন্টিক এবং ভ্যালিড যে ডকুমেন্টসগুলো এইগুলো যদি প্রোভাইড করে, তাহলে সেই ক্ষেত্রে ইউকের ভিসাটা হয়ে যায়। তো আমরা ওই সেন্সে বলতে পারি যে 99% ভিসা রেশিও ইউকের। একজন বাংলাদেশি স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়ালেখার উদ্দেশ্যে যায়, দেখা যায় ওখানে আরেকটা রিজনে থাকে তারা পিআরের জন্য বা সেটেলমেন্টের জন্য ইন্টারেস্টেড থাকে। সেক্ষেত্রে ইউকেতে পিআর পাওয়ার বা সেটেলমেন্টের অপশন কতটুকু? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টের এরকম একটা ইন্টেনশন থাকে যে বাইরে গিয়ে সে ভালো একটা জব করবে এবং ফাইনালি সে সেখানে সেটেল করবে। তো এই ক্ষেত্রে দেখেন যে আমাদের সামনে অপরচুনিটিসটা কতটুকু আছে, এইটা আমাকে আসলে দেখতে হবে। হ্যাঁ, আপনি যদি ইউরোপের অন্য অন্য কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন, ইভেন আমি যদি এক্সাম্পল হিসেবে সেনজেনকেও এখানে দেখি, তাহলে কিন্তু সেনজেনের যে আফটার স্টাডি যে ওয়ার্ক পারমিট, হ্যাঁ, পোস্ট স্টাডির যে ওয়ার্ক পারমিট, এইটা কিন্তু 9 মাস থেকে 1 বছরের মতো। সেখানে ইউকে আমাকে সুযোগ দিচ্ছে আমার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য 2 বছর। এখন এই 2 বছরের মধ্যে পিআরের যে রিকোয়ারমেন্টগুলো থাকে পিআর অ্যাপ্লিকেশনের জন্য, আমাকে সেগুলো ফুলফিল করতে হবে। যদি আমি সেগুলো ফুলফিল করতে পারি, তাহলে একটা সার্টেন টাইম অফ পিরিয়ড আমার পিআর হয়ে যাবে। একজন স্টুডেন্টকে আপনি কেন চুজ করতে বলবেন পিনাকেলকেই? পিনাকেলকে কেন চুজ করবে না? হ্যাঁ, আমার রিপিট কোশ্চেন আর কি। পিনাকেলকে এই জন্যই চুজ করবে কারণ পিনাকেল হচ্ছে 20 বছরের থেকেও পুরাতন একটা কোম্পানি এবং 2004 থেকে 2010 পর্যন্ত পিনাকেল মোরাললেস 1500-এর মতো স্টুডেন্ট শুধুমাত্র ইউকে ডেস্টিনেশনে সিকিউর করেছে। হ্যাঁ, পাশাপাশি পিনাকেল যে তার সার্ভিসগুলো প্রোভাইড করছে, সেখানে তাদের এক্সপার্ট কাউন্সিলরের মাধ্যমে তারা গাইডেন্স এবং হচ্ছে কোর্স সিলেকশনের ব্যাপারে স্টুডেন্টকে হেল্প করছে। ইভেন পিনাকেলের অনেকগুলো ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট অ্যাফিলিয়েশন আছে। হ্যাঁ, সবথেকে মজার বিষয় হচ্ছে পিনাকেল ইউকের জন্য কোনো ধরনের বিফোর বা আফটার কোনো সার্ভিস চার্জ রাখছে না। তো এখন এতগুলো অপরচুনিটিস থাকা সত্ত্বেও স্টুডেন্টরা আসলে পিনাকেলকে কেন চুজ করবে না? ভেরি ইমপ্রেসিভ। আমি লাস্টলি একটা কথা শুনলাম যে এত কিছুর পরেও পিনাকেল কিন্তু কোনো প্রকার সার্ভিস চার্জ রাখছে না। আমি চেষ্টা করেছি ইউকেতে স্টাডি নিয়ে বেশ কিছু বেসিক কোয়েশ্চেনকে কাভার করার। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থেকে থাকে, আপনি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন কিংবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমরা উইদিন ভেরি শর্ট মোমেন্ট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা যেটা প্রেফার করি বা বেস্ট হয় সেটা হচ্ছে আপনি ফিজিক্যালি আমাদের অফিসে চলে আসুন, পিনাকেল কনসালটেন্সি গ্রুপের অফিসে, এবং আপনার যত কনফিউশন এবং কোয়ারিজ থাকে আমরা ডিসকাশন করে সব কনফিউশন ইনশাআল্লাহ দূর করে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।